নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স, যেই ম্যাচটা কালকে মানে শনিবার দিন সন্ধ্যে 7:30টায় ইডেন গার্ডেন স্টেডিয়ামে হতে চলেছে। সেই ম্যাচটা নিয়ে কলকাতা নাইট রাইডার্সের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত গুজরাট টাইটান্সের এগেনস্টে, যেই গুজরাট দারুণ ছন্দে আছে, দারুণ ক্রিকেট খেলতে, টানা 5টা ম্যাচ জিতেছে, তাদেরকে কি হারানো কলকাতার পক্ষে সম্ভব, সেই নিয়েও আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। কলকাতা নাইট রাইডার্স যাদের আইপিএলে প্লে অফে কোয়ালিফাই করার আশা অনেকটাই শেষ হয়ে গিয়েছে, তবে এখনও পুরোপুরি শেষ হয়নি, কিছুটা বেঁচে এখনও কলকাতা আছে। তবে কলকাতার সেই সব দিকে তাকানো উচিত নয়, ভালো ক্রিকেট খেলার দিকে তাকানো উচিত, কিছুটা পরের বছরের আইপিএল নিয়েও ভাবা উচিত, ইয়ংস্টারদের সুযোগ দেওয়া উচিত। আর ইয়ংস্টারদের সুযোগ দেওয়া মানে তারা যে পারফর্ম করতে পারবে না এরকমটা তো না। আমরা দেখেছি দিল্লির মতো টিম, তারা ইয়ংস্টারদের সুযোগ দিয়েছে, তারা এসে দিল্লির হয়ে ভালো খেলেছে। সেম কলকাতার কাছেও এমন প্লেয়ার আছে যারা টিমে এসে যারা বারবার ফেল করছে, সেই টাইপের সিনিয়র প্লেয়ারদের থেকে অনেক বেটার করতে পারে। তো সেখানে সেই টাইপের প্লেয়ারদের দলের জন্য কিছু করার সদিচ্ছা থাকতে পারে, বাট দেখা যাক কলকাতা সেরকম কিছু করে কিনা। তবে অনেকেই বলছিল যে কলকাতা 15 পয়েন্টে কি কোয়ালিফাই করতে পারবে, সেই নিয়ে একটা ভিডিও বানাও। যদি কলকাতা গুজরাটকে হারাতে পারে, আগে তো গুজরাটকে হারাতে হবে, তাহলে আমি সেই ভিডিওটা বানাবো সোমবার দিন। রবিবার দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচের রেজাল্ট কী হয় দেখে ভালো করে ক্যালকুলেশন করে সোমবার বানাবো। আর যদি জিততে না পারে তো হয়েই গেল। তো সেখানে গুজরাট ম্যাচটা কলকাতার জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যে জিতে রাখো কোয়ালিফিকেশনের মানে যে একটা ইকুয়েশন সেটাকে বাঁচিয়ে রাখো, তার সঙ্গে কিছু নতুন প্লেয়ারদেরও চান্স দিয়ে দেখো। এটাই কলকাতার করা উচিত, বাট করবে কি না সেই নিয়ে প্রশ্ন তো বারবারই আছে। গত বছর আমরা দেখেছিলাম কলকাতা ছিটকে যাবার পরেও লুবনিতের মতো প্লেয়ারকে সুযোগ দেয়নি। এই বছরও ভয় তেজস্বীর সঙ্গে হয়তো সেটাই হতে চলেছে। বাকি ওভারঅল বলতে গেলে এই গুজরাট টাইটান্স টিমটাকে হারানোর উপায় কি? এই গুজরাট টাইটান্স টিমটার মেন শক্তি কি? তাদের বোলিং। গুজরাট টাইটান্সের বোলিং আপাতত লিগের সেরা বোলিং, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অ্যাকচুয়ালি এই গুজরাট টাইটান্স টিমের টপ 3 বাদ দিয়ে দিলে প্রত্যেকে বোলিং করতে পারে। মানে যেই রাহুল তেওয়াটিয়াকে তারা ইম্প্যাক্ট সাপ করছে, সেই রাহুল তেওয়াটিয়াও প্রথম এসেছিল একজন বোলিং স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে 8টা থেকে 9খানা বোলিং অপশান নিয়ে তারা খেলে। মানে শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার, এই তিনজনকে বাদ দিয়ে দাও, বাকি সবাই বল করতে পারে। নিশান্ত সিন্ধু লেফট আর্ম স্পিন, তোমার ওয়াশিংটন সুন্দর অফ স্পিন, তারই সঙ্গে রশিদ খান, জেসন হোল্ডার এবং তোমার আরশাদ খান, সেও অলরাউন্ডার, তার সঙ্গে সঙ্গে তোমার সিরাজ, রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণ, এতগুলো বোলিং অপশান নিয়ে খেলে। এবার এতগুলো বোলিং অপশান নিয়ে খেলে মানে তাদের ব্যাটিং অপশান কম সেরকমটা কিন্তু না, তাদের মেন তারা ডিপেন্ড করে থাকে টপ 3-র ওপর। গুজরাটের লক্ষ্য থাকে এটাই যে আমরা 170-175 করতে পারলেও আমাদের যা বোলিং আছে সেই বোলিং সেই স্কোরকে ডিফেন্ড করতে পারে। ফলে তাদের টপ 3-র একটা প্লেয়ার লম্বা খেলার চেষ্টা করে, তাড়াহুড়ো করে না উল্টো দিকে উইকেট পড়ে গেলে। এবং তারই পাশাপাশি তাদের যে ব্যাটিং শট এতগুলো বোলিং অপশান আছে বলে সেরকমটা কিন্তু না। কারণ যদি তাদের ব্যাটিং দেখো, সেখানে 8-এ রশিদ খান, 9-এ আরশাদ খান, তারা পর্যন্ত ব্যাট করতে পারে। মানে এমনিও তাদের 9 অব্দি ব্যাটিং কিন্তু আছে, মানে বোলিংয়েরও প্রচুর অপশান, ব্যাটিংয়েরও প্রচুর অপশান। তবে এটা কি যে তাদের টপ 3 বাদ দিয়ে দিলে বাকি যে ব্যাটসম্যানেরা আছে, ওয়াশিংটনের মধ্যে বা নিশান্ত সিন্ধু, তাদের মধ্যে কোয়ালিটি অবশ্যই আছে, বাট তারা কোয়ালিটি বোলিংয়ের সামনে কতটা মানে ব্যাটিং করতে পারবে সেই নিয়ে একটা প্রশ্ন থাকবে। ফলে কলকাতা নাইট রাইডার্সের মতো দলের গুজরাটকে হারানোর একটা মেন অস্ত্র যেটা হতে পারে সেটা ভালো বোলিং করতে হবে। এবং বোলিং অপশান তোমাকে একটা এক্সট্রা হয়তো রাখতে হতে পারে। কারণটা কি? কারণ অনুকূল রয়ের মতো বোলারকে দিয়ে তুমি গুজরাটের সামনে হয়তো বল করানো সেরকম অপশান পাবে না। কারণ প্রথমত তাদের হয়ে সাই সুদর্শন এবং শুভমান গিল ওপেন করবে। সাই বাঁহাতি ব্যাটসম্যান, বাঁহাতি স্পিনারদের এমনি ভালো খেলে, শুভমান গিলেরও বাঁহাতি স্পিনারদের এগেনস্টে খেলা খুবই ভালো। ফলে তুমি তাকে আনতে পারবে না। যদি হ্যাঁ সাই সুদর্শন তাড়াতাড়ি আউট হয়ে গেল, বাটলার এলো, বাটলার গিল ব্যাট করছে, সেই সময়টাই তুমি তাকে দিয়ে হয়তো একটা ওভার করাতে পারবে। বাট তারপর আবার নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, বাঁহাতি ব্যাটসম্যান প্রচুর আছে। ফলে অনুকূলকে দিয়ে বল করানোটা কিন্তু এই গুজরাট টিমের এগেনস্টে কলকাতার জন্য একটু কঠিন কাজ হবে। ফলে তোমাকে গ্রিনকে দিয়ে 4টে ওভার বল করাতে হবে। ডে থেকে বল করবে সেই বৈভব আরোরা, তাকে তো এবার বাদ দাও, অনেক হয়েছে তার মানে তাকে দিয়ে। ফলে যদি একটা এক্সট্রা বোলিং অপশান নিয়ে কলকাতা যাবার কথা ভাবে, একটা ব্যাটিং অপশান কমিয়ে, সেটা কলকাতার জন্য অনেক অপরচুনিটি খুলে দিতে পারে। যে যদি শুরুর দিকে 2টো উইকেট কেকেআর তুলতে পারে, তারপর টোটালি কার্তিক ত্যাগী, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হোপফুলি বরুণ চক্রবর্তী খেলতে পারবে কালকের ম্যাচটা, তো তাদের দিয়ে পুরোপুরি প্রেসার ক্রিয়েট করে একদম একটা প্রেসার কুকারের মধ্যে ফেলে তাদেরকে আর কি তাড়াতাড়ি আউট করার চেষ্টা করা, এটাই কলকাতার স্ট্র্যাটেজি হওয়া উচিত। তার জন্য একটা এক্সট্রা বোলিং অপশান কলকাতার লাগবে।
এবার কলকাতার জন্য সেই এক্সট্রা বোলিং অপশনটা আসবে কোথা থেকে? অবভিয়াসলি একটা ব্যাটসম্যান কম খেলিয়ে তোমাকে একটা এক্সট্রা বোলার নিয়ে আসতে হবে, আর সেখানে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান কম খেলিয়ে ইন্ডিয়ান বোলার আনার মতো অপশন আমি দেখছি না। আমার মনে হয় অনুকূলকে তুমি বাদ দেবে না। অনুকূল বল না করতে পারলেও সে ব্যাট হাতে তোমাকে রাজস্থান ম্যাচে কন্ট্রিবিউট করেছে, ভালো ফর্মে ছিল, তার ব্যাটিংটাকে অ্যাটলিস্ট ইউজ করা দরকার পড়লে একটা ওভার তো বা দুটো ওভার সে তো করে দিতেই পারে। সেই জায়গাতে অনুকূলকে তো আমি ড্রপ করব না, বাট আমি তোমার রবমান পাওয়েলের জায়গাতে পাথিরানাকে আনতে চাইবো। কারণটা কি? কারণ হচ্ছে তুমি মনীষ পান্ডেকে ড্রপ করে সেই জায়গাতে কোনো ইন্ডিয়ান ফাস্ট বোলার আনতে চাইলে সেরকম অপশান তোমার কাছে কিছু নেই। বৈভব আরোরা তাকে বাদ দাও, সৌরভ দুবেকে খেলাও সেই জায়গাতে নতুন বলের বোলার হিসেবে, এবং সেখানে তার মানে তুমি বৈভব আরোরাকে খেলাতে হবে যদি তুমি একটা এক্সট্রা ইন্ডিয়ান বোলার খেলাতে চাও। আরোরাকে খেলানোর দরকার নেই। আরোরার পর অপশান কে আছে? নবদীপ সাইনি। নবদীপ সাইনির থেকে আমি পার্সোনালি আরোরাকে বেশি ট্রাস্ট করি, নবদীপ তাকে আমি খেলানোর পক্ষে নেই। উমরান মালিক আছে, উমরান মালিকও লাস্ট যখন ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলছিল 1 ওভারে 30 1 ওভারে 36 করে রান খাচ্ছিল, এবং উমরান মালিকও অ্যাকচুয়ালি এমন একটা বোলার যার কাছে ওই গতিটাই আছে, এবং সেখানে সেও যে নতুন বলে তোমাকে বল করে দিতে পারবে বা ডেথে বল করে দিতে পারবে অতটা কনফিডেন্স তোমাকে দেবে না। ফলে সেই জায়গাতে তোমার কাছে পাথিরানার মতো একটা অপশান আছে যে টি-20-র একজন স্পেশালিস্ট বোলার, যে তোমাকে 4টে সিওর ওভার দিতে পারে। ফলে তুমি একটা পাওয়েলকে কিছুটা স্যাক্রিফাইস করে তাকে যদি নিয়ে আসতে পারো, তুমি এইভাবে বোলিং অ্যাটাকটাকে অপারেট করাতে পারবে। তোমাকে প্রথম 3 ওভারে সুইংয়ের জন্য দেখতে হবে, সেখানে সৌরভ দুবে 2 ওভার করে দিতে পারে, ক্যামেরন গ্রিন 1 ওভার করতে পারে, এবং প্রথম 3 ওভারে উইকেট না এলে দেন তুমি পাওয়ার প্লে ক্লোজ করার দিকে দেখো। কার্তিক ত্যাগীকে দিয়ে 4র্থ ওভার করাও, 5ম ওভারে সুনীল নারাইন, 6ষ্ঠ ওভারে মাতিসা পাথিরানা। তারা যদি টাইট বোলিং করে তুমি পাওয়ার প্লেটাকে ক্লোজ করতে পারবে, দেন আবার মিডল ওভারে অ্যাটাক করতে পারবে। সেখানে তোমার কাছে বরুণের 4টে ওভার, নারাইনের 3টে ওভার, কার্তিক ত্যাগীর 2টো ওভার, পাথিরানার 1টো ওভার, এইভাবে তুমি 10টা ওভার কিন্তু এমন বোলারদের দিয়ে বল করাতে পারবে যাদের প্রত্যেকের এগেনস্টে রান করাটা টাফ হবে। এবং সেম গিয়ে এবার ডেথে তোমার পাথিরানার 2টো, দুবে 1টা, তোমার কার্তিক ত্যাগী 1টা। ফলে তুমি এইভাবে কিন্তু বোলারদের ওভারগুলো খুব ভালো করে ম্যানেজ করতে পারবে। তোমাকে ওভার বার করার দিকে যেতে হবে না, এবং সেখানে এই গুজরাট টাইটান্স টিমের ব্যাটিংয়ের এগেনস্টে কিন্তু এই টাইপের বোলিং কার্যকরী হতে পারে। আর গুজরাটের বোলিংয়ের এগেনস্টে কলকাতার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? কারণ গুজরাটের মেন শক্তি বোলিং, তাদের বোলিংকে সামলাতে হবে। সেখানে আমার মনে হয় একটু ধীরে চলো নীতি আর কি নিতে হবে। গুজরাট মানে এখন যেটা আইপিএলের প্যাটার্ন, পাওয়ার প্লেতে একদম সব টিমের অ্যাটাক করার দিকে যাচ্ছে। আমার মনে হয় কলকাতার এই ম্যাচে প্রথম 5 ওভার না, শেষ 5 ওভারকে টার্গেট করা উচিত মেনলি। কারণটা কি? তার মানে আমি বলছি না প্রথম দিকে টেস্ট খেলতে, বাট গুজরাট প্রথম দিকে সিরাজ এবং রাবাদা তারা নতুন বলে দুরন্ত বোলিং করছে, সেই জায়গাতে তারা উইকেট তুলে দিচ্ছে। তারপর তোমার জেসন হোল্ডার আসছে, রশিদ খান আসছে, তারা পুরোপুরি চেপে ধরছে। বাট যদি শুরুর দিকে সিরাজ এবং রাবাদাকে কলকাতা উইকেট না দেয়, একটু সামলে খেলে, যদিও ফিনালেডের মতো প্লেয়ার তোমার সামলে খেলবে না এটা আমরা জানি, বাট সেখানে যদি গুজরাটকে উইকেট না দেয়, প্রথম দিকে যদি পাওয়ার প্লেতে কলকাতা একটাই উইকেট হারায়, এবং দেন মিডল ওভারে যদি 8 রান 10 রান করে নিয়ে খেলে যেরকমটা আগের দিন খেলছিল, আমার মনে হয় আরসিবির এগেনস্টে কেকেআরের ব্যাটিং অ্যাপ্রোচ ভালোই ছিল। 10 রান হয়তো আরও বেশি হতে পারতো, তবে ওই স্কোরটা রায়পুরের ওই গ্রাউন্ডে ডিফেন্ড করা যায়। হয়তো বরুণের মতো প্লেয়ার থাকলে বা একটুখানি আরোরা মাথাটাকে ইউজ করলে কলকাতা ডিফেন্ড করতে পারতো, পারেনি, সেটা বোলারদের দোষ। ওই টাইপের অ্যাপ্রোচে কলকাতার ব্যাটিং করা উচিত, যে গুজরাটের এগেনস্টে আমাদেরকে শুরুর দিকে উইকেট হারালে হবে না। রাবাদা এবং সিরাজ তারা যদি নতুন বলে উইকেট না তুলে দেয়, মিডল ওভারে কিন্তু রশিদ খান তাকে অ্যাটাক করা যেতে পারে। রশিদ অবশ্যই ভালো বোলিং করছে, তবে সে একদম চূড়ান্ত পিক ফর্মে আছে সেরকমটা না। জেসন হোল্ডার এই পিচে কিছুটা এফেক্টিভ হতে পারে। বাই দ্য ওয়ে, যেই ম্যাচে ইডেনে সেকেন্ড ম্যাচ ছিল কলকাতার, হায়দ্রাবাদ বনাম কলকাতা, সেই ম্যাচটা হয়েছিল, সেই পিচে কিন্তু এই খেলাটা হতে চলেছে। তুলনামূলক বেটার ব্যাটিং উইকেট আমরা দেখতে পেতে পারি, যদিও যেহেতু মে মাস পড়ে গেছে একটু কাইন্ড অফ পিচটা স্লো হতে পারে, তারপরও বেটার ব্যাটিং উইকেটই আমরা এক্সপেক্ট করছি। ফলে সেই জায়গাতে তুমি রান করতে পারবে মিডল ওভারে গুজরাটের বোলারদের এগেনস্টে। তবে শুরুতেই রাবাদা এবং সিরাজকে 2 বা 3টে উইকেট দিয়ে দিলে অটোমেটিক্যালি তোমার মিডল ওভারটা চাপে পড়ে যাবে, তখন তারা আরও চেপে ধরবে তোমাকে। এবং সেই জায়গাতেই যদি মিডল ওভারটাই কলকাতা ঠিকঠাক অপারেট করতে পারে, 10 রান নিয়ে অপারেট করতে পারে, শেষ 5 ওভারে কলকাতাকে অ্যাটাক করতে হবে। ডেথে যে রাবাদা বা সিরাজ তারা একদম নতুন বলে যতটা এফেক্টিভ ততটাই এফেক্টিভ হতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই, বরং ডেথে তারা রান লিক করতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণও খুব একটা ভালো ছন্দে রিসেন্টলি বোলিং করেনি, ফলে তোমার কাছে ডেথে রান করার কিন্তু সুযোগ থাকবে, যে শেষ 4 থেকে 5 ওভার আমি 60 রান বা 70 রান টার্গেট করবো হাতে উইকেট থাকলে। আমার মনে হয় গুজরাটের এগেনস্টে এটা সব থেকে সঠিক স্ট্র্যাটেজি হতে পারে ব্যাটিংয়ের সময়, যে শুরুতে নতুন বল সুইং হচ্ছে,
3-4 ওভার ভালো বোলিং করছে রাবাদা, সিরাজ ভালো লেন্থে বোলিং করছে, তাদেরকে সম্মান তোমাকে দিতে হবে। বাট দেন তুমি লাস্টের দিকে সেটাকে ক্যাপিটালাইজ করতে পারবে। এবং গুজরাটের এগেনস্টে 180-190 রান করে যদি তুমি একটা এক্সট্রা বোলিং অপশন নিয়ে খেলো, সেই রান কিন্তু ডিফেন্ড করা সম্ভব, অবশ্যই সম্ভব। তবে একটা বোলিং অপশন কম রেখে তুমি যদি 210 রান করো, 220 রান করো, তাহলেও কিন্তু জিততে পারবে না। বাট একটা এক্সট্রা বোলিং অপশন রেখে তুমি 180 করেও সেটাকে ডিফেন্ড করতে পারবে। ফলে আমার মনে হয় কলকাতার একটা এক্সট্রা বোলিং অপশানের সঙ্গে যাওয়া উচিত, বিশেষ করে পাথিরানার মতো বোলার। যাকে তাকে নিয়ে এসে খেলিয়ে দিলে তো হবে না, ওই রকম কোয়ালিটির বোলারকে খেলাতে হবে যে তোমাকে 4টে সিওর ওভার দিতে পারে। বাকি টসের কথা বললে আমি মাইন্ড করবো না কলকাতা যদি চেসের জন্য দেখে, কারণ গুজরাটের এগেনস্টে ফার্স্টে ব্যাট করতে গিয়ে কত স্কোর সেভ, সেই করতে গিয়ে তাড়াতাড়ি উইকেট হারিয়ে যদি 175-180-তে কলকাতা অল আউট হয়ে যায়, গুজরাট ওই টাইপের স্কোরগুলো চেস করতে বেশি কমফোর্টেবল। সেই তুলনায় যদি 175-180 কলকাতা চেসের জন্য দেখে, সেটাকে কলকাতা ভালো করে ক্যালকুলেট করে চেস করতে পারবে। তো আমি এই ম্যাচে চেস করাটাকে প্রেফার করব, কলকাতা কোনটাকে প্রেফার করে সেটা দেখার। বাকি তো অবভিয়াসলি কলকাতার জন্য বরুণ এবং নারায়ণ, সেই দুজনের 8 ওভার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে, সঙ্গে কার্তিক ট্যাগের ওভারগুলোও গুরুত্বপূর্ণ হতে চলেছে। বড় চেঞ্জের কথা বললে অবভিয়াসলি আমি পাথিরানাকে দেখতে চাই পাওয়েলের জায়গাতে, আর আরোরার জায়গাতে অবভিয়াসলি সৌরভ দুবে খেলুক, সেটাই দেখতে চাই। বরুণের কামব্যাক দেখতে চাই, ব্যাস এইগুলোই। আর বড়সড় কোনো চেঞ্জের এক্সপেক্ট আমি করছি না। মনীষ পান্ডের জায়গাতে তেজস্বীকে দেখতে পেলে ভালো লাগবে, বাট সেই চেঞ্জের দিকে হয়তো টিম যাবে না। বাকি তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচ থেকে কমেন্টে জানিও। বাকি মেন কি ব্যাটেলের কথা বললো, সেখানে মোহাম্মদ সিরাজ, ক্যাগিসো রাবাদা ভার্সেস তোমার ফিন অ্যালেন, সেই ব্যাটেলটার দিকে নজর থাকবে। যে সিরাজ কিন্তু অ্যালেনকে আউটসুইং ইনসুইংয়ে সমস্যায় ফেলতে পারে, বাট অ্যালেনও দাঁড়িয়ে খেলার প্লেয়ার নয়, সেও মারবে, তো সেটা একটা ভালো ব্যাটেল হতে পারে। মিডিলে কিন্তু গ্রিন ভার্সেস রশিদ খান, সেই একটা ভালো ব্যাটেল হতে পারে। আবার ডেথে প্রসিদ্ধ কৃষ্ণ ভার্সেস রিঙ্কু সিং, কলকাতার ব্যাটিংয়ের সময় কিন্তু এই কিছু ভালো লড়াই আমরা দেখতে পেতে পারি। বাকি তোমরা এই ম্যাচ থেকে গিয়ে এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।